নমস্কার বন্ধুরা, নতুন কাশ্মীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই। আমরা কেমন আছি সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না, দুর্দান্ত আছি। আর থাকবো নাই বা কেন, আজকে তো যাচ্ছি সোনমার্গে। জীবনে প্রথমবার আমি বরফ চোখের সামনে এইরকমভাবে দেখব, অর্থাৎ বরফিলা জায়গা যেটাকে বলে, সেই রকম একটা অভিজ্ঞতা আজকে আমার প্রথমবার হবে। এত বাড়ির কাছে দার্জিলিং, এত বাড়ির কাছে সিকিম, কিন্তু কোনো দিন আমার চোখে এরকমভাবে বরফ ধরা পড়েনি। টুপুরো জন্মের পর এই প্রথমবার এই ধরনের বরফিলা জায়গাতে যাচ্ছি। আমাদের এক্সাইটমেন্ট আজকে দেখার মতো। আগের দিন ডাল লেক গেছিলাম, সে এক স্বপ্ন পূরণের দিন। আজকে সোনমার্গ গিয়ে আর এক রাউন্ড স্বপ্ন পূরণ। সত্যি সত্যি পরপর দুদিনে এইরকমভাবে দুটো স্বপ্ন পূরণ এর আগে কিন্তু আমার হয়নি। আমার নন্দাইকে সেই জন্য অনেক ধন্যবাদ। সে আমাদের এখানে টেনে নিয়ে এসেছিল জন্যই এটা হলো। তা নইলে হয়তো বা এখানে আসা সাহসটা করতাম না। কিন্তু ও সৌজন্যেই এই ভূস্বর্গে একবার চলে আসা হলো, সেটা ভেবে সত্যিই ভালো লাগছে। আজকে আমি কোনো কিছুই যেন এডিট করে বাদ দিতে পারছি না। যাই বাদ দিতে যাচ্ছি তাই যেন মনে হচ্ছে মহামূল্যবান মুহূর্তগুলো সব চলে যাচ্ছে। আজকে আমার ভিডিওতে কেবলমাত্র প্রকৃতিই ধরা পড়েছে, কাশ্মীরের অসামান্য প্রকৃতি। ঈশ্বর দুহাত ঢেলে এই কাশ্মীরকে সাজিয়েছেন নিজের মনের মতো করে। আজকে কিন্তু আমাদের সাথে আমাদের শ্বশুরমশাই নেই। একটা গাড়িতে রয়েছি দুটো বাচ্চা নিয়ে আমরা, আর একটা গাড়িতে রয়েছেন আমার ননদের শ্বশুরমশাই এবং শাশুড়ি মা। টুকটুকি দি এবং আমার শ্বশুরমশাই আজকে আসেননি। এই জায়গাটাতে আমরা একটুখানি ওয়াশরুমে বিরতির জন্য দাঁড়িয়েছিলাম। পাশ দিয়ে একটা খরস্রোতা নদী যাচ্ছে, আর যেদিকেই তাকাচ্ছি চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। তবে কাশ্মীরের মানুষজন, গড়পড়তা সাধারণ ওখানকার স্থানীয় মানুষজনের কথা বলছি, তারা যেরকম সুন্দর দেখতে তেমন তাদের সুন্দর ব্যবহার, এবং তারা অতিথিবৎসলও বটে। কিন্তু বন্ধুরা, ভেতরে ভেতরে না চরম 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 ভারত বিদ্বেষ অধিকাংশেরই, এটা বোঝা যায়। এবং তারা এখনও নিজেদেরকে ভারত থেকে আলাদা মনে করে। একেবারে পরিষ্কার ভাষায় তারা বলে, আপনাদের ভারতে তো এটা হয়, আপনাদের ভারতে তো ওটা হয়। আমাদের সাথেও সেটা হয়েছে। বুঝতে পারলাম এই কয়েকদিনের জন্য বেড়াতে গিয়ে কি আর আমরা এদের চিন্তাভাবনার মধ্যে ব্যতিরেক আনতে পারবো বলুন। শুনে গেলাম, কি আর বলবো। কিন্তু এর মাঝখানেই দেশ তথা রাষ্ট্র তাদের জন্য জনহিতকর কাজ অনেক কিছু করছে। দূর থেকেই পাহাড়টা দেখতে পেয়ে মনে হচ্ছে, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কয়েকবার, ভাইয়া হাম উধর হি যা রহে হ্যাঁ না? তখন ড্রাইভার বলছেন, হ্যাঁ ম্যাডাম উধর হি যা রহে হ্যাঁ। কি সুন্দর আকাশ এবং প্রকৃতি। আগে আগে একটা গাড়ি যাচ্ছিল, সেই গাড়িটার ওপরে দেখুন লেখা রয়েছে কি, দম হ্যাঁ তো পাস কর ওয়ারনা বরদাস্ত কর। বাপরে কি অ্যাটিটিউড, কনফিডেন্স হতো ভাই এসা। বেশ কিছু জায়গা মনে হচ্ছে যেন উল্টানো, ওই পাহাড় টাহাড়গুলো উল্টানো ভেলভেট কেকের মতো। তার ওপরে ছোট 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 করে ওই সবুজ রঙের ভেলভেট কেকের ওপরে ওই ঝাউ গাছগুলোকে লাগানো রয়েছে। দেখে যে এত ভালো লাগছিল। আর এই যে সোনমার্গের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এখান থেকে কার্গিল এবং লের দূরত্বটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। বন্ধুরা, প্রসঙ্গে একটা কথা বলি। আপনারা অনেকেই আমার ব্লগে এই সিকিউরিটি নিয়ে কথাবার্তাগুলো বা আর্মি নিয়ে বিভিন্ন রকম কথাবার্তাগুলো সম্পর্কে একটু আপত্তি জানাচ্ছেন। সে বিষয়ে বলি বন্ধুরা, প্রত্যেকটা মানুষের ব্লগের নির্যাস একটু অন্যরকম হয়। সবাই এক ধারার ব্লগ করবে তথা একই রকমভাবে কেবলমাত্র যে জায়গায় যাচ্ছি সেই জায়গার
বিবরণ আপনাদের দেবে এমনটা তো হতে পারে না। তাছাড়া প্রত্যেকটা মানুষের পারিপার্শ্বিক এবং ব্যাকগ্রাউন্ডও তো একটু আলাদা হয়। আমার হাজব্যান্ডরা 2 ভাই বোন, আর আমার নিজের নন্দাই একজন ইন্ডিয়ান আর্মি অফিসার। তাদের লড়াইটাকে তো চোখের সামনে অনেক বছর ধরে দেখছি। কাজেই আমাদের যখন ভ্লগ হবে এবং এই সমস্ত জায়গায় খুব টাফ পোস্টিং, তো এগুলো আমার যখন চোখের সামনে দেখছি, তখন না বন্ধুরা এইসব জিনিসগুলো হবেই। এইসব কথাবার্তা থেকে নিজেকে মুক্ত করা তো কোনো ইচ্ছা আমাদের নেই, বরং এটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়াটাই বেশি রকমভাবে কাম্য। সামনে অমরনাথ যাত্রা আছে বন্ধু। অন্তত যখন আমরা ছিলাম তখন সেই ব্যস্ততাটা ছিল, অর্থাৎ অমরনাথ যাত্রার সামনে ছিল। সেই সময়ে এদের প্রস্তুতি সে আর বলার মতো নয়। যাই হোক, আপাতত সামনে এই যে সোনমার্গ টানেল সেটা চলে এলো, পাহাড়ের মধ্যে দিয়ে কেটে কেটে কি অসামান্য একটা দীর্ঘ টানেল। সেটা যখন অভিজ্ঞতা করেছি, কোনো ক্লিপিং এতটুকুর জন্য এডিট করে বাদ দিতে পারিনি। স্পিড খানিক বাড়িয়ে দিয়েছি, কিন্তু জিনিসটাকে কেটে বাদ দিতে পারিনি। 6.5 কিলোমিটারের দীর্ঘ একটি টানেল। আমার জীবনের সব থেকে দীর্ঘ টানেল ছিল এইটাই। একটা সময় গিয়ে মনে হচ্ছিল কী ব্যাপার, আলো কি আর দেখতে পাবো না, প্রকৃতির আলো। তারপর দেখতে পেলাম দূর থেকে, দেখা গেল যখন তখন দেখলাম, তখন বেশ আবার ভাল লাগলো। তারপর যখন সেখান থেকে বেরিয়ে গেলাম, তখন আমার মনে ছিল কেন বেরোলাম, ওখানেই তো বেশ ভালো ছিলাম। এখানে স্পিড লিমিট রয়েছে, তার ওপর নিচ কেউ করতে পারে না, কেউ ওভারটেক করা যাবে না। এখানকার মধ্যবর্তী টানেলের মধ্যবর্তী ট্রাফিক আইন সাংঘাতিক স্ট্রং, এবং ভেতরেও গার্ড রয়েছে, ক্যামেরা রয়েছে, চতুর্দিকে একেবারে অসাধারণ সমস্ত ব্যবস্থাপনা। এবং বেরিয়েই কি যে ভালো লাগলো, মনে হলো আবার একটা জীবন্ত ভেলভেট কেকের মধ্যে চলে এলাম। কাশ্মীরে প্রচুর কাজ হচ্ছে বন্ধুরা, সরকারিভাবে প্রচুর কাজ হচ্ছে। এখন ওই যে অমরনাথ যাত্রার যে জায়গাগুলো, যেখান থেকে সব শুরু হয়, সেই জায়গাগুলো খানিক বাদেই চলে আসতে শুরু করবে। শুনছি অমরনাথ যাত্রাটাও এত দুর্গম আর থাকবে না, কারণ বোধহয় 1 কিলোমিটার যেহেতু যাত্রা, সেহেতু 1 কিলোমিটার ছেড়ে বাদবাকি সম্পূর্ণটা রাস্তা হয়ে যাবে। মানুষ বোধহয় গাড়ি নিয়ে পৌঁছতে পারবে না। আমাদের ড্রাইভার ভদ্রলোক সেরমটাই তো বললেন। আর সম্ভবত 2 থেকে 3 বছরের মধ্যেই সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এই জায়গাটাতেই, এই জায়গা থেকে শুরু আসলে বিভিন্ন রকম হোটেল, গাড়ি, তারপরে এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পটও বটে। একটা গ্লেশিয়ার আছে সেটা বললো, তাছাড়াও একটু বাদে, এখান থেকে না একটু বাদে থেকে ওই অমরনাথের ওই জায়গাটা শুরু হবে। সেখানে বেশ কিছু ভেজ হোটেল দেখলাম, শ্রীকৃষ্ণা ভেজ হোটেল এরকম একটা কিছু আছে, থাকার জায়গাও রয়েছে, এবং প্রচুর খচ্চর নিয়ে মানুষজন অপেক্ষা করছে। যদিও যখন আমরা ছিলাম তার থেকে প্রায় 1.5 মাস সময়ের ব্যবধান ছিল অমরনাথ যাত্রার, কিন্তু এখান থেকে মানুষ এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে যা বুঝলাম, এবং কিছু পুণ্যার্থী চলেও এসেছে। এখন তো 14.5 কিলোমিটারের দুর্গম রাস্তা পেরোতে হয়, আর কিছুদিন পর বোধহয় সেটা হবে না। আর প্রচুর প্রচুর কাজ হচ্ছে সরকারিভাবে, রেলপথ তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সে অনেক কিছু হচ্ছে। কাশ্মীর হয়তো বা খুব বেশি দিন আর যেটা বলে দুর্গম জায়গাগুলো আর অতটাও দুর্গম থাকবে না, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন আপাতত এই জায়গাটা পেরোচ্ছি, যেটা ওই অমরনাথ যাত্রার সময় মানুষজন এসে এখানেই দাঁড়ায়। আমি একটু বাদে সম্ভবত আপনাদের ওই জায়গাটাও দেখিয়েছি যেখান থেকে রাস্তাটা হয়, সম্ভবত এইখান থেকেই যেতে হয়। হ্যাঁ, এই জায়গাটাতেই যেতে হয়, সেই ভদ্রলোক সেরকমই বললেন। আর সব থেকে বড় কথা হচ্ছে 1 মাস পর ভয়েস ওভার অ্যাড করছি, তো কিছু কিছু জিনিস যেন ভুলেও গেছি, বা একটু ভুলভাল ইনফরমেশন দেওয়া হয়ে যেতে পারে, জন্য কিছু কিছু ইনফরমেশন আমি ঠিকঠাক দিচ্ছিও না। কারণ কয়েকটা নদীর নাম আমার মনে ছিল তখন, এখন যেমন সেই নদীগুলোর নাম মনে নেই, অথচ সেগুলো পেরোলাম। তো যাই হোক, একটা মজার জিনিস হয়েছে জানেন, এখন তো মজা মজা লাগছে, তখন একটুখানি শারীরিকভাবে অসুবিধে তৈরি হয়েছিল। আমি ব্লগ করবো জন্য সামনে বসেছিলাম ড্রাইভারের পাশে। আমার হাবভাব দেখে ছেলেটা বলছেন, ভদ্রলোক বলছেন যে ম্যাডাম আপনি একটু জল খান, ম্যাডাম আপনি একটা কি যেন একটা ওষুধ মতো দিল, সেটা একটু খান। তা আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কেন ভদ্রলোক এরকম বলছেন। তারপর একটু বাদে বুঝতে পারলাম হ্যাঁ ঠিকই বলছেন। আমার না মাথাটা একটু একটু ধরে যাচ্ছিল, আসলে উচ্চতা এতটা না, যার ফলে আমার একটু সমস্যা হচ্ছিল। বাদবাকিদের কারোর কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার একটু সমস্যা কিন্তু হচ্ছিল। এবং সেটা ওই ছেলেটি বুঝতে পেরেছে,
যে আমার এটা হচ্ছিল। তো যাই হোক, এই যে এটা তৈরি হচ্ছে নতুন, এটা 2029-এ তৈরি হয়ে যাবে সেই রকমই বললো 28-এর শেষ অথবা 29-এর শুরুর মধ্যে। এটা যে কোথায় গিয়ে একটা মিশবে সেটা ছেলেটা বলেছিল, আমার একদম মনে নেই সেটা। আসলে তৎক্ষণাৎ ব্লগ এডিট না করলে যা হয় আর কি। জানেন তো বন্ধু, আমার এখনও একটা দৃশ্যের কথা মনে পড়ে। রায় যখন 2 মাস বয়স, তখন টুকটুকিদি আমাদের এই বাড়িতে এসেছিল, শিলিগুড়ি বাড়িতে বেশ কিছু মাস থাকার জন্য। তখনও আমার নন্দাইয়ের খুব টাফ একটা ফিল্ড পোস্টিং চলে আসে। তখন সে যখন বেরিয়ে যাবে, তখন না মানে ওই যাচ্ছে, ঘুরছে ফিরছে, একবার দরজার কাছে যাচ্ছে, একবার করে রায়কে কোলে নিচ্ছে, একটু গন্ধ শুকছে, একটু গালে হামি খাচ্ছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার কিছুক্ষণ পর যাচ্ছে। এই করে করে সে খুব একটা টাফ পোস্টিংয়ে সে বেরিয়ে গেল। রায় যে কোন দিক থেকে বড় হয়েছে সে জানেই না, সে বিশাল বড় মিস করেছে, কিন্তু তার কাছে এটা কোনো ব্যাপারই না, কারণ তাদের ট্রেনিংটাই ওরকম। আর বাবা এবং মা এক হয়ে গিয়ে প্রায় একা হাতে এত সুন্দরভাবে বড় করেছে কিন্তু আমার ননদ। কাজেই আমাদের পক্ষে না কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়াটা সম্ভব নয়, কারণ চোখের সামনে দাঁড়িয়ে আমরা এই লড়াইগুলোকে একেবারে চোখের ওপর দেখেছি। আর এটা কেবল আর্মির ব্যাপার নয়, ডিফেন্সের সব রকম ক্ষেত্রেই, অর্থাৎ বায়ুসেনা, নৌসেনা, বিএসএফ, সবার ক্ষেত্রেই কথাটা সত্যি। যাই হোক, এখন প্রায় পৌঁছেই গিয়েছি। মাঝখানে কিছু কিছু রাস্তার চৌম্বক ক্ষমতা ছিল সাংঘাতিক, ভদ্রলোক সেই জায়গায় স্পিডটাকে কমিয়ে দিচ্ছিলেন। একটু বাদেই চলে আসবে হচ্ছে বরফ। জীবনে প্রথমবার রাস্তার ধারে বরফ দেখব, কী যে ভালো লাগছে। আর এই যে দেখুন, এখানে এই গ্রামটাই হচ্ছে এই অঞ্চলের শেষ গ্রাম। তারপর অনেকটা জায়গায় কিন্তু কোনো বসতি নেই, কারণ থাকা যায় না তাই। কিন্তু রাস্তা দিয়ে ওই শাবক চড়িয়ে চড়িয়ে সব নিয়ে যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে, তারা আছে, তারা ওই লের দিকটা থাকে। মাঝখানে দীর্ঘ জায়গায় কোনো বসতি নেই। কোনো কোনো জায়গায় হোটেল আছে, কিন্তু ওই গ্রাম যেটা সেটা কিন্তু নেই। এইরকম জায়গা থেকে আমি না বুঝতে পারলেও আমার ড্রাইভার ছেলেটা কিন্তু বুঝতে পেরেছে আমাদের গাড়ির যে আমার শরীরটা খারাপ করছে। সে এই সময়টাতে ওই গাড়ি চালাতে চালাতেই বিভিন্ন ভাবে আমাকে শুশ্রূষা করার মানে শুরু করে দিয়েছিল। বাকিদের তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার একটু সমস্যা কিন্তু হয়েছে। আর একটু বাদেই আমি রাস্তার ধারে বরফ দেখতে পাবো, যদিও সেটা দেখে একটুখানি হতাশই হয়েছিলাম। আমার যেন মনে হয়েছিল একেবারে শুভ্র সফেদ হবে বরফের রং, কিন্তু মাটি লেগে একটু নোংরা নোংরা হয়ে শুরুর দিকে বুঝতেই পারছিলাম না যেটা বরফ। ছেলেটি বলল যে ম্যাডাম ও হ্যাঁ বরফ। তখন দেখে বুঝতে পারলাম ও আচ্ছা আচ্ছা বরফ। তারপরে ব্যাপারটা যেন কীরকম, এই দু একটা চাই পেরোতে পেরোতেই মানে একটু জল ভাতের মতো হয়ে গেল আর কি। শুভ্র সফেদ বরফ মোটেই এটা পাইনি। আর এই বরফগুলো সারা বছর এরকমভাবেই থাকে জন্য রাস্তার ধুলো টুলোগুলো পড়ে এরকম হয়ে যায়, মাঝে মাঝে গলে একটু উচ্চতাটা কমে যায় বটে, কিন্তু মানে বরফটা ওরকমভাবেই থাকে। রাস্তার সামনেটুকু রাস্তা সবসময় ভেজা, আর টাটকা টাটকা যখন বরফ পড়ে তখন নাকি শুভ্র সফেদ লাগে দেখতে। আমার মনে হয়েছিল, কেন মনে হয়েছিল এখন বুঝতে পারছি না, কেন এটা ভেবেছিলাম আমি যে একেবারে সাদা বরফ হবে, সেগুলো নিয়ে গালে মাখবো, হ্যানা মাখবো, ত্যানা মাখবো। কেন যে এই দুরাশা করতে গেছিলাম নিজেও জানি না, তবে যা দেখেছি সেটাতেও চোখ এবং মন ভরে গেছে, এইটুকু বলতে পারি। ये बर्फ है क्या? अरे बाप रे, मैं पत्थर समझे। ये भी तो बर्फ है। जी, এগুলো সব বরফই।
এই সামনে যেটুকু রাস্তা পেরোচ্ছে এই খাড়া পাহাড়টা, এই সামনে যে রাস্তাটা এটাতে চৌম্বক ক্ষমতা খুব বেশি, এখানে খুব এক্সপার্ট ড্রাইভার না হলে কিন্তু চালানো মুশকিল। প্রচুর বাইকার যাচ্ছে, তারা লেতে যাচ্ছিল, তাদের মধ্যে আবার কয়েকজনের অ্যাক্সিডেন্টও হয়েছে দেখলাম। এখানকার ড্রাইভাররা বললেন এই ধরনের অ্যাক্সিডেন্ট আজকাল খুব বেশি হচ্ছে, বোধহয় সরকারের কিছু নিয়ম আসতে চলেছে কিছু কিছু বাইকারদের ব্যাপারে, মানে ওই আর কি কিছু নিয়ম আছে, আরও কিছুটা চেঞ্জ হবে এরকম একটা ব্যাপার। এই রাস্তায় ভীষণ সাবধানে চালাতে হয়, আমাদের ড্রাইভার ভীষণ এক্সপার্ট। তো যাই হোক, ঠিক আছে, আপাতত প্রায় পৌঁছেই গিয়েছি। আর এই সময়টায় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা শীতবস্ত্র যেগুলো সব পরেছি সবই আমাদের সেনাপতির, সব আমারগুলোও তার, মানে সবারটাই, মানে কাকু কাকিমার রাই টুপুর সবারটাই হচ্ছে আমার নন্দাইরি দেওয়া। এত এত শীতবস্ত্র এনেছে কিন্তু জ্যাকেট আনেনি, অবশ্য সে বারণ করেছিল, তার কাছে অনেক আছে তাই জন্য। তাও দেখুন কত বড় বড় দুটো ট্রলি হয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত পৌঁছে গেছি। শারীরিকভাবে একটু অস্বচ্ছন্দ বোধ করছি, তবে ওখানে পৌঁছে যখন নামলাম মাটিতে তখন তো প্রচণ্ড ঠান্ডা, কান ফান সব কেটে যাচ্ছিল, কিন্তু শারীরিক অন্য অসুবিধাগুলো আর অতটা বোধ করছিলাম না। দেখতে দেখতে স্বপ্নের রাজ্যে পৌঁছেই গেছি। ছোটবেলা থেকে যে স্বপ্নটা ছিল, আজকে দ্বিতীয় দিনে সেটা আবার পূর্ণ হলো। বৃষ্টি কি বরফ বরফ পড়ে এই যে জি জি, সরসর করে জল কেন পড়ছে? ওগুলো বলে যাচ্ছে তারপর সেই জন্য। वो गाड़ी बच्चे तुम चाय पियोगे? अच्छा मैं योगी कॉफी भैया मैक्स 25 बहुत ज्यादा है। जी এসো 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 একটা সেলফি তুলে দিস আমাদের। আরে বাপরে, একদম জীবনের ফার্স্ট টাইম আমি বরফ দেখছি। এতক্ষণে নিশ্চয়ই ভয়েস ওভারে কিছুটা জানিয়ে দিয়েছি আপনাদের। খুবই ভালো লাগছে সত্যি কথা। ঠান্ডা লেগে যাওয়ার মতো ঠান্ডা, কিন্তু টুপি টুপিগুলো না পরলেও হতো, এটা ওই আর কি নিজেদের বাঁচিয়ে নেওয়ার জন্য। আর নিজের একটু মানে একটা জায়গায় এসে টুপি পরবো না হয় এটা হ্যাঁ, বলো তুমি? হ্যাঁ সেই আর কি, টুপি না পরলে হয়। আমার মায়ের আর আমার একটা বেশ রোমান্টিক ব্যাপার। না না, আমাদের রোমান্টিক করতে হবে না বাবা। হয়তো আমরা যদি একটু বরফে যারা সা ঝুলু করতে পারতাম। একটু দূরে, আচ্ছা দূরে, হাতে দূরে। হ্যাঁ জানি। কি গো, কেমন লাগছে? ও রোমান্টিক ভিডিও করতে হবে। শান্তি এবার সরে আয় এদিকে, এদিকে একটা 360 ক্যামেরাও ঘুরছি কি হবো? হ্যাঁ, ও টুকুরে একটা টাকা এদিকে, কি সুন্দর কি সুন্দর। হ্যাঁ এই কেমন লাগছে বলো? বাপরে বাপরে, হ্যাঁ সত্যি সুন্দর, কি সুন্দর রে মামা। উফ পাগলা। হ্যাঁ মা তুলে দিচ্ছি, একবার তুলে দিলাম, একবার এবার একটু সামনে এসো। হ্যাঁ তুলে দিচ্ছি। মা গো, হ্যাঁ হো, দারুণ দারুণ। দেখতে আসিস জল আছে সব জান। চলো দেবো আমি তোমাকে, তোমারটা করে দেবো। দাঁড়াও একটু ব্রিদিং। এই দেখে দেখে দেখে, ধীরে ধীরে ধীরে, ব্যথা লাগলো? ইস 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 ইস, যাক তুমি কাজের কাজটা করে দিয়েছো। হ্যাঁ
টুপুর মা এদিকে আয়। কি সুন্দর রে ভাই রে। হ্যাঁ না ওটা আছে সব। ব্যথা পেয়েছো? হ্যাঁ একবার আমাদেরকে তাকে একটা মিষ্টি রোমান্টিক হাসি দাও। হ্যাঁ হ্যাঁ বরফে গলে গেছে। আহা, উফ, জান্নাত জান্নাত। মা একটু এদিকে আয়। আচ্ছা ঠিক আছে, এদিকে আয় মা। Thank you so much. এখানে প্রবল হাওয়া আছে। এই পাথরের আড়ালে একটু আড় করে এই দুটো মানুষ তারা ম্যাগি রান্না করছিল, কি যে ভালো লাগছিল দেখতে। তো চলুন আপাতত আমরা এখন আর একটা জায়গাতে যাচ্ছি, কিন্তু সেই জায়গা যদি একদিনের ব্লগে রাখতে চাই তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। একটা স্বপ্ন ছুঁয়ে দ্বিতীয় আর একটা স্বপ্ন ছুঁতে যাচ্ছি। দ্বিতীয় স্বপ্ন ছোঁয়ার ব্লগটাকে পরের দিনের জন্য রাখছি। আপাতত আজকের দিনের জন্য বিদায় নেব। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের সবার কাছে। ঝিনুকের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, আমি জানি এই ব্লগ ভালো লাগারই ব্লগ। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বিদায়।